আমাদের এই বাংলার বুকে বহু প্রাচীন ও জাগ্রত মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রকমই একটি জাগ্রত ও বহু প্রাচীন মন্দির আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। এই মন্দিরে বহু ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরে রয়েছে আমিষ প্রসাদ ও নিরামিষ প্রসাদের ব্যবস্থা। চাইলে আপনারা দুপুরে এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি মাকড়দহের মা মাকড়চণ্ডী মন্দিরে। আপনাদের এই মা মাকড়চণ্ডী মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, আপনারা এই মন্দিরে এসে কিভাবে দুপুরে প্রসাদ গ্রহণ করবেন, এছাড়াও এই মন্দিরে কি কি রয়েছে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আজকে আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সবার প্রথমেই বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন। হাওড়া থেকে যে কোনো আমতা লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে মাকড়দহ স্টেশনে। তো আমি টিকিয়াপাড়া স্টেশন থেকে আমার যাত্রা শুরু করলাম। ট্রেনে উঠলাম, ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। এই আমতা লোকাল মোটামুটি ফাঁকাই থাকে। হাওড়া থেকে মাকড়দহ স্টেশন অবধি রেলওয়ে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর আপনাদের সময় লাগবে মোটামুটি 50 মিনিট, আর ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা। তো আমরা মাকড়দহ স্টেশনে পৌঁছে গেলাম, আর এই যে দেখুন আমাদের ট্রেন আমাদের মাকড়দহ স্টেশনে ছেড়ে রওনা দিল আমতার উদ্দেশ্যে। এখানে একটাই স্টেশন রয়েছে, আর চারিদিকে গাছপালা সবুজে ঘেরা, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, মানে খুবই ভালো লাগবে আপনাদের এই স্টেশনটা। তো আমরা এবার এগিয়ে চললাম স্টেশনের বাইরে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে বাইরে যাওয়ার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টারের দিকে যে রাস্তাটি রয়েছে সেখান থেকেই আপনাদের বাইরের দিকে যেতে হবে। তা আপনাদের দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এই যে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এর ভেতর দিয়েই বাইরে যাব আমরা। বাইরে গিয়ে যে রাস্তাটা পাবো সেই রাস্তা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব মেন রোড। এই সামনের দিকে আমাদের যেতে হবে, আর সামনে বেরালেই আপনারা একটা চায়ের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে চা বিস্কুট খেয়ে নিতে পারেন। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটা, মাটির রাস্তা, এই সোজা রাস্তা ধরে আমাদের এখন হেঁটে যেতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। এই রাস্তাটা ধরে আমাদের সোজা হেঁটে যেতে হবে। খুবই সুন্দর লাগছে রাস্তাটা, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রয়েছে মাটির রাস্তা, একদম গ্রাম্য পরিবেশ। কিছুটা হেঁটে আসার পরই আমরা পেয়ে গেলাম এই যে মেন রোড। এখান থেকে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমাদের বলতে হবে মাকড়দহের মা মাকড়চণ্ডী মন্দির যাব। তো আমরা একটা টোটো এখান থেকে ধরে নিলাম, ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্রতিজন ভাড়া পড়লো 10 টাকা, আর সময় লাগলো মোটামুটি 10 মিনিট। আমাদের টোটো এই মেন রোডে নামিয়ে দিল, আর এই মেন রোডের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি সরু গলি। তো এই রাস্তা ধরে আমাদের 1 মিনিট হাঁটতে হবে। দুধারে রয়েছে বাজার, এই বাজারের মাঝখান দিয়ে আমাদের 1 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব আমাদের গন্তব্যস্থান মা মাকড়চণ্ডীর মন্দির। আর আপনারা এই মন্দিরে বাসে করেও আসতে পারেন। হাওড়া থেকে ডোমজুরগামী যে কোনো বাস ধরে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। এছাড়াও আপনারা রবীন্দ্র সদন থেকে K11 বাস ধরেও চলে আসতে পারেন মন্দিরের একদম গেটের সামনে। আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রেও এই যে এই রোডের উপরে আপনাদের নামিয়ে দেবে, আর এই রোড থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই মা চণ্ডীর মন্দির। ওই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের মূল গেটের তোরণ। তো বাসেও মোটামুটি সময় লাগবে আপনাদের 1 ঘন্টার মতো।
তো চাইলে আপনারা বাসেও আসতে পারেন, এমন কিছু বেশি সময় লাগে না, আর বাসও অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা ট্রেনেই এসেছিলাম। তো বাজারের মাঝখান দিয়ে আমরা এসে এই যে দেখুন সামনেই রয়েছে মন্দিরের মূল গেট। এবার আমরা প্রবেশ করব মাকড়চণ্ডীর মন্দিরের ভেতরে, আর আপনাদের এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। খুবই জাগ্রত এই মাকড়দহের মা মাকড়চণ্ডীর মন্দির। প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন এই মাকড়চণ্ডী মন্দির। মন্দিরের প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন একটি ফোয়ারা, যা এখন রক্ষণাবেক্ষণের অভাবে সেরকমভাবে কাজ করে না। এখন ফোয়ারার জলে কয়েকটা রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এখানকার কার্যালয়, যা এখন বন্ধ রয়েছে, একটু পরে হয়তো খুলবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই কার্যালয়ে এসে যোগাযোগ করতে পারেন। এই মন্দিরে প্রবেশ করার 3টি প্রবেশদ্বার আছে, আর ভেতরে একটি নাট মন্দির, একটি শিব মন্দির, মা চণ্ডীর মূল মন্দির, একটি পুকুর ও মায়ের ভোগঘর রয়েছে। তো চলুন এক এক করে আমরা সব স্থানগুলি দর্শন করে নিই। মূল প্রবেশদ্বার থেকে আপনারা সোজা আসলেই দেখতে পাবেন নাট মন্দির, আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে একটি হাড়িকাঠ, যা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখনও ছাগ বলি দেওয়ার প্রথা চালু আছে। নাট মন্দিরের পাশেই রয়েছে একটি 8চালা শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ, যেখানে অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা তুলসী মঞ্চটি। এক ভক্ত তুলসী মঞ্চের ছোট ছোট শিবলিঙ্গগুলোকে খুবই ভক্তি সহকারে পুজো করছেন। চলুন এবার আমরা এখানকার শিব মন্দিরটি দর্শন করে নিই। শিব মন্দিরের একদম সামনেই রয়েছে একটি কষ্টি পাথরের তৈরি নন্দী মহারাজ। মন্দিরের এক পাশে রয়েছে এই রকম সিঁড়ি, যেখান থেকে উঠে আপনারা মন্দিরের ভেতরটা প্রবেশ করতে পারবেন। তো চলুন মন্দিরের ভেতরে আপনাদের বিগ্রহগুলো দর্শন করাচ্ছি। মন্দিরের ভেতরে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের সামনে রয়েছে নন্দী মহারাজ ও একটি বড় ত্রিশূল। চলুন এবার আমরা মূল মন্দিরে মা মাকড়চণ্ডীকে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো এই প্রাচীন জাগ্রত মা মাকড়চণ্ডীকে। এই মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী বিশাল মাতৃমূর্তি ছোট হয়ে পূজিত হচ্ছেন হাজার হাজার বছর ধরে। জানা যায় গঙ্গা নদী উৎপত্তি হওয়ার কয়েক শত বছর আগে থেকে বইছে সরস্বতী নদী।
সরস্বতী নদীর পথেই একসময় যাতায়াত করত বড় বড় জাহাজ ও বাণিজ্যিক নৌকা। বহু বণিক সরস্বতী নদীর পথেই বাণিজ্য করতেন। এক বণিক স্বপ্নাদেশ পেয়ে সরস্বতীর তীরবর্তী বেতের জঙ্গলে পাতাল খুঁড়ে ওঠা দেবী মূর্তির পুজো করেন। কয়েক হাজার বছর আগে শ্রীমন্ত সদাগর দেবী চণ্ডীমায়ের পুজো প্রচলন করেন নদী তীরবর্তী জঙ্গলে। এখন সেই চণ্ডীমা মাকড় চণ্ডী নামে প্রচলিত। বর্তমান মন্দিরটি মহিয়ারির জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরীর দ্বারা 1821 সালে নির্মিত হয়েছিল। তিনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দিরের সাথে নাট মন্দির, শিব মন্দির ও মায়ের ঘাট নির্মাণ করেন। প্রায় 40 ফুট উঁচু এই মন্দিরটি 1968 সালে বিড়লা ট্রাস্ট দ্বারা সংস্কার করা হয়েছিল। কথিত আছে একটা সময় ছিল হাওড়া জেলার মাকড়দহের মাকড়চণ্ডী মায়ের মূর্তি অনেক লম্বা ছিল। সেই সময় যিনি মায়ের পূজা করতেন মায়ের লম্বা মূর্তির জন্য মালা পরাতে পারতেন না। তখন তিনি মায়ের কাছে আকুতি জানান, মা তুই এত উঁচু, তোকে মালা পরাতে পারি না। এই কথা শুনে মা ক্রমশ মাটির মধ্যে প্রবেশ করতে শুরু করলে তখন সেই ব্রাহ্মণ মাকে জড়িয়ে ধরেন এবং মাকে পাতালে প্রবেশ করতে বাধা দেন। সেই কারণেই এখন আমরা মায়ের এই ছোট রূপ দেখতে পাচ্ছি। এই মন্দিরে একখণ্ড গোলাকার পাথরকেই দেবী রূপে কল্পনা করা হয়। কার্তিক মাসে কালী পুজো হয় এই মন্দিরে। মা মাকড়চণ্ডীর মূর্তিকেই কালী পুজোর সমস্ত নিয়ম কঠোরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। মাঝরাতে পুজো, ভোগের ব্যবস্থা সবই থাকে। মন্দির সেজে ওঠে আলোকসজ্জায়। স্থানীয় মানুষেরা সেই সময় বাজি পুড়িয়ে আনন্দ করে। জানা যায় এক সময় পুজোর ঢাকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতো ততদূর পর্যন্ত কোনো পুজো হতো না, কিন্তু এখন সেই নিয়মের বদল ঘটেছে। আমরা এবার এই মন্দিরের সবথেকে সুন্দর ও শান্তির জায়গা নাট মন্দির দর্শন করব। মার্বেল পাথর দিয়ে বাঁধানো নাট মন্দিরের মেঝে এবং উঁচু ছাদ নাট মন্দিরকে শীতল করে রেখেছে, যাতে দর্শনার্থীরা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। ভারতবর্ষের মধ্যে প্রথম আছে সরস্বতী, তারপর আসে গঙ্গা। এই সরস্বতীর তটে বিশাল বড় মা চণ্ডী আবির্ভূতা হয়েছিল। এনাকে কেউ প্রতিষ্ঠা করেননি। চণ্ডী কাব্যমঙ্গলে আছে, দেখবেন, শ্রীমন্ত সদাগর নামে এক বাণিজ্য করতে যাচ্ছিলেন, তখন স্বপ্নাদেশে মাকে পুজো টুজো করেন, প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করলে কি হয়, সেইখানে ঘর স্থাপন করা হয়। প্রতিষ্ঠা না করলে সেখানে ঘর স্থাপন করা হয় না। এই মা চণ্ডী। আমার নাম কালীকৃষ্ণ চট্টোপাধ্যায়, পিতার নাম ঈশ্বর বিশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি কনিষ্ঠ পুত্র। আমাদের বংশানুক্রমে এই মায়ের সেবা করে আসছে। এটা প্রায় 500 বছর আগেকার পুরাতন কথা। সে ব্রাহ্মণ পুজো করতেন। তার নাম ছিলেন জনার্দন চট্টোপাধ্যায়। বিশাল আকৃতি মা। বয়সাক্রমে মানুষ বৃদ্ধা হয়, আর চলতে উঠতে পারে না। মই দিয়ে মালা চান করানো হয়। কাতর কণ্ঠে মাকে ডাকছে, মা তুমি এত উঁচু, তোমায় ঠিক মতন সেবা করতে পারি না, পুজো করতে পারি না। মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণের জন্যে মা নিচয় নেমে যান। যেটুকু চাপতে ধরেছিলেন মাকে, সেই পর্যন্ত মা আছে। এখনও কোনো প্রত্যক্ষ প্রমাণ মায়ের, তার গায়ে ছাপ, পৈতের দাগ এখনও দেখতে পাওয়া যায় মায়ের গায়ে, গলার কাছে। দেহটা মায়ের নিচের মধ্যে আছে।
মায়ের এখানে ভোরবেলা মঙ্গল আরতি হয় ভোর 4টে থেকে 6টা, তারপর 9টা থেকে 10টা মায়ের নিত্য পুজো হয়। ভোরবেলাতেই মায়ের টান সব কমপ্লিট হয়ে যায়, কাপড় পরানো হয়, সবই হয়। ঠিক রাত্রির 8টা বাজবে মায়ের ভোগ নিবেদন করে আরতি হয়। রামকান্ত কুণ্ডু চৌধুরী জমিদার, তিনি ছিলেন অন্ধ। এই মায়ের এই মন্দিরটা তৈরি করেছিলেন। এখানে নিয়ম প্রথা অনুযায়ী, পূর্বপুরুষ অনুযায়ী এখানে দিনের বেলা রক্ষাকালী পুজো হয়। আর আমি বাংলা 1380 থেকে মায়ের সেবা করছি। আজকে 1431, 51 বছর আমি পুজো করছি। এর আগে আমার শেষদা পুজো করতেন, বাবা পুজো করতেন, পুরো ঠাকুরদা পুজো করতেন, পূর্বপুরুষের পুজো করতেন। মায়ের কৃপা না থাকলে কোনো কিছু হয় না। শেষ বিশেষ অনুষ্ঠান হয় এখানে। প্রথম পয়লা বৈশাখে প্রায় বহু হাজারের ওপর গণেশ লক্ষ্মী পুজো হয়, প্রচুর লোক আসে। তারপর অক্ষয় তৃতীয়া, তারপর হয় রথ, তারপর বিপত্তারিণী। মায়ের কাছে দশভূজা দুর্গার পুজো হয়, যেমন ষোড়শভাবে পুজো হয়। প্রায় 300 থেকে 400 ভক্তরা কাপড় দেয়, প্রচুর কাপড় পরেন এখানে মায়ের কাছে দেয়। কোথাও অনুযায়ী ছাগ বলি হয় মায়ের, এখনও হয়। মায়ের ছাগ বলি বন্ধ হয় না। ছাগ বলি কী বলি হয়, ওটা কাম বলি দেওয়া হয়। এইভাবে মায়ের 25 বছর একভাবে সেই 500 বছর যা নিয়ম, সেই প্রথা অনুযায়ী এখনও পর্যন্ত মায়ের সেবা হয়ে আসে। ভোর 4টের সময় খোলা হয়, তারপরে 9টায় পুজো হয়, তারপরে হবে 12টায় ভোগ হবে। ঠিক 12টা বাজবে, দেখুন 10 মিনিট বাকি আছে, 12টা বাজবে ভোগ। তারপরে তোমার ভোগের পর ঠিক 12:30 বাজে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বিকালে আবার কটায় খোলে? বিকাল ঠিক 4টের সময় খোলা হয়। ব্যবস্থা আছে। যে ভোগ প্রসাদ নিরামিষ 60 টাকা করে লেখা আছে, দেখবেন। আর মাছ দিয়ে খেতে গেলে কোনো ভক্তের কাছ থেকে, যেমন যার মাছের দাম, ভালো মাছ দিতে গেলে ইলিশ মাছ দেয় বা কোনো কিছু ভালো ভেটকি মাছ বা পাম্পলেট মাছ দেয়, তখন 100 টাকা নেয়। পোনা মাছ হলে 80 টাকা নেয়। মায়ের এইভাবে নিত্য পুজো চলে আসে। থাকার ব্যবস্থা বলতে গেলে কি, এখানে এখন তৈরি হচ্ছে, এখনও ঠিক কমপ্লিট হয়নি। এখন নেই বলাই চলে, কেন এখন এই সিদ্ধান্ত নিচ্ছে যাতে থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, এই মন্দিরের ঠাকুরমশাই বললেন এখানে দুপুরের প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এই দেখুন স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আগের দিন ফোন করে নেবেন, তাহলে আপনাদের এখানে প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে প্রসাদ বলতে 2 রকমেরই প্রসাদ হয়, আমিষ প্রসাদও হয়, নিরামিষ প্রসাদও হয়। নিরামিষ প্রসাদের মূল্য প্রতিজন 60 টাকা, আর আমিষ প্রসাদের মূল্য মাছের উপর ডিপেন্ড করে, মানে পমফ্রেট বা ইলিশ মাছ হলে প্রসাদের মূল্য হয় 100 টাকা, আর যদি রুই মাছ দিয়ে প্রসাদ আপনারা গ্রহণ করেন তাহলে হয় 80 টাকা। আর আপনারা এখান থেকে প্রসাদ পার্সেল করে বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে করে টিফিন গাড়ি নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে আপনারা প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। মায়ের মন্দিরের ডান দিকে এখানে একটি বোর্ডের মধ্যে এই মন্দিরের যে কার্যকলাপগুলো হয় সেগুলো লেখা রয়েছে। মন্দির খোলা বন্ধর সময়, ভোগের কী কী ব্যবস্থা, মানে ভোগের মূল্য, এখানে কি কি পুজো হয়, এখানে গাড়ি পুজো হয়, সব কিছু এখানে লিখে রাখা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এর পাশে রয়েছে মায়ের নিত্য ভোগ রান্না করার ঘর। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আছে, কিন্তু আমরা মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করায় আমাদের প্রবেশ করতে দেওয়া হলো। তো চলুন মায়ের ভোগের রান্নাঘরটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। এই যে সামনে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন,
এখানে মায়ের নিত্য ভোগ খুব নিষ্ঠাভাবে রান্না করা হয়। এবার আমরা যাব মূল মন্দিরের পেছন দিকে। এখানেই রয়েছে সরস্বতী নদী। তার আগে আপনাদের এই যে সামনে কড়াইটা দেখতে পাচ্ছেন, বিশাল আয়তনের একটা কড়াই। এই কড়াইয়ে এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে রান্না করা হয়। আর যখন কোনো বড় উৎসব হয় তখন এই যে সামনে একটি ঘর রয়েছে, হল ঘর, এখানেই সেই অনুষ্ঠান পালিত হয়। এবার আমরা দেখে নেব সরস্বতী নদী। সরস্বতী নদী যাওয়ার আগে আপনারা এখানে একটি ছোট্ট মন্দিরও দেখতে পাবেন। আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এক বিশাল বড় অশ্বত্থ গাছ। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা সরস্বতী নদী, যা এখন একটা ছোট্ট পুকুরে পরিণত হয়েছে। মায়ের এক ভক্ত মাকে ধূপ মোমবাতি দেখাচ্ছেন। আর এই ধূপ মোমবাতি রাখার একটা নির্দিষ্ট জায়গাও রয়েছে, এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে রাখা হয়। বেলা 12টার সময় মায়ের কাছে ভোগ দেওয়া হলো। এই ভোগ কিছুক্ষণ পর প্রসাদে পরিণত হবে, যা আমরা গ্রহণ করব। মায়ের কাছে আমিষ ভোগ ও নিরামিষ ভোগ দুরকম ভোগই নিবেদন করা হয়েছে। মায়ের কাছে ভোগ নিবেদন করার পর বেলা 12টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। আবার বিকেল 4টের সময় মন্দিরের দরজা খোলা হবে। ঠিক বেলা 1টার সময় আমাদের প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হলো। এখানেই আজ আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করব এবং আপনাদেরও দেখাবো প্রসাদে কি কি রয়েছে। এক দিদি খুবই যত্ন সহকারে আমাদের প্রসাদ বিতরণ করছে, দেখতেই পাচ্ছেন। আমরা আজ নিরামিষ প্রসাদই গ্রহণ করব। তো আজকের প্রসাদে ছিল খিচুড়ি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, তারপরে আমাদের দেওয়া হলো একটা পাঁচমিশালি তরকারি। আর একদম শেষে আসলো পায়েস। প্রতিটা খাবারের স্বাদ ছিল অসাধারণ। পেট ভরে তৃপ্তি করে আমরা দুপুরের ভোগ গ্রহণ করলাম। তো বন্ধুরা, এই মাকড়দহের মাকড়চণ্ডী মন্দিরটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখালাম। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে কি কি দেখবেন, এছাড়াও এখানে দুপুরের প্রসাদের কি ব্যবস্থা আছে, সব কিছু তথ্য এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের বলে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মাকড়দহের মাকড়চণ্ডী মন্দির থেকে আজকের মতো বিদায়।